নমস্কার বন্ধুরা, আমি সূর্যেন্দু ওরফে কলমের বন্ধু। আপনাদের সকলকে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত। শ্রোতা বন্ধুরা, আজ আপনাদের জন্য যে গল্পটা নিয়ে এসেছি, এই গল্পটি রহস্য, রোমাঞ্চ, রক্তাক্ত ও প্যারানর্মাল অ্যাক্টিভিটির ওপরে লেখা গল্প। এই গল্পে মুখ্য চরিত্রে দুজন থাকছেন, ঋষি ও সৌনক। বন্ধুরা, গল্প শুরুর আগে গল্প বিষয়ক কিছু কথা না বললে নয়। দুই বন্ধু অর্থাৎ ঋষি ও সৌনক দুজনেরই একটা ইউটিউব চ্যানেল রয়েছে। এই চ্যানেলে ওরা প্রতিনিয়ত ভৌতিক, রহস্য, রোমাঞ্চ ও রক্তাক্ত গল্পের আপডেট দেয়। দুই বন্ধু দীর্ঘদিন ধরে প্যারানর্মাল অ্যাক্টিভিটির ওপরে গবেষণা করে চলেছে। গবেষণা করা সত্ত্বেও এখনও পর্যন্ত প্যারানর্মাল অ্যাক্টিভিটির ওপরে কোনো ভিডিও শ্যুট করতে পারেনি। তাই দুই বন্ধু অত্যন্ত হতাশ। যেহেতু প্যারানর্মাল অ্যাক্টিভিটির ওপরে ভিডিও শ্যুট করে শ্রোতা বন্ধুদের সামনে ওরা উপস্থাপন করবে এমন একটা কমিটমেন্ট করেছিল, তাই এখনও পর্যন্ত সে জাতীয় কোনো অ্যাক্টিভিটি বা ভিডিও উপস্থাপন করতে না পারায় ওদের চ্যানেলটা ঠিকমতো গ্রো করেনি। ঋষি ও সৌনক এবার দৃঢ় প্রতিজ্ঞা করেছে অবশ্যই একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটির ওপর ভিডিও শ্যুট করে ওদের শ্রোতা বন্ধুদের সামনে উপস্থাপন করবে, এবং ওরা দৃঢ় বিশ্বাস রাখে এই যে ওদের এই ভিডিওটা শ্রোতা বন্ধুদের মনোগ্রাহী হবে। এদিকে ঋষি ও সৌনকের বাবা বলেই দিয়েছেন এটাই যেন ওদের শেষ শুটিং হয়, কারণ জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গলে ঘুরে বেড়িয়ে প্যারানর্মাল অ্যাক্টিভিটি খোঁজা চারটিখানি কথা নয়। তাই এবারের মতো ভিডিও শ্যুট করার পর ওরা যেন নিজেদের পড়াশোনায় মন দেয়। বন্ধুরা, দুই বন্ধু মিলে কুখ্যাত একটা বাংলো বাড়িতে যাবে প্যারানর্মাল অ্যাক্টিভিটির উপরে শুটিং করতে। জানি না ওরা কতটা সফল হবে, আর আমি এই গল্পের মধ্য দিয়ে আপনাদের সামনে কিভাবে উপস্থাপন করব সেটাও জানি না। যদি আপনাদের এই গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শোনার পর মনোগ্রাহী হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। চলুন বন্ধুরা, শুরু করি আজকের গল্প। শেষ বাসে উঠে ঋষি ও সৌনক রওনা দেবে লোধাশুলির জঙ্গল ঘেরা কুখ্যাত ডাকবাংলোর উদ্দেশ্যে। প্যারানর্মাল অ্যাক্টিভিটি হান্টার দুই বন্ধুর খুব নেশা ছিল ভূতের সন্ধান করা বা ভৌতিক ঘটনার রহস্য উন্মোচন করা। তবে আজও ওদের সেই ইচ্ছে পূরণ হয়নি। রাত 12টার পর নিজেদের চ্যানেলে একটা ভূত বিষয়ক অনুষ্ঠান উপস্থাপন করবার প্রবল ইচ্ছা ওদের দুজনের বাবা মা শেষবারের মতো বলে দিয়েছেন, এবার যদি কোনো ভৌতিক ঘটনা না আনতে পারিস তাহলে তোদের মাথা থেকে ভৌতিক চাপটার নামিয়ে অন্য কাজে মন দিতে হবে। শীতের রাতে ঋষি ও সৌনক বাসে উঠে নিজেদের ব্যাগপত্র মাথার উপর বাংকারে তুলে 2 সিটে বসে পড়ে। তখন প্রায় রাত 12টা বাজে। বাসস্ট্যান্ড জনমানবহীন। কিছুক্ষণ আগে হয়তো কেউ অদূরের বাসস্ট্যান্ডের এক কোনায় কনকনে ঠান্ডায় আগুন পুড়িয়ে গেছে। ওরা দূর থেকে উপলব্ধি করল আগুন এখনো বেশ কনকনে, সারা বাস ফাঁকা। মনে হলো ওরা দুজনেই এই বাসের যাত্রী। ঋষি বাসে উঠে পেছনে ঘুরে সিটগুলোয় চোখ বোলাচ্ছে। অমনি ঋষির নজরে পড়ল কেউ যেন পেছনের 3 নম্বর সিটে একবার মাথা তুলছে, আবার নিচে নেমে যাচ্ছে। বিস্ফারিত চোখে ঋষি দৃশ্যটি দেখতে থাকে। নিজের সিটে বসে এক হাঁটু মুড়ে দেখার চেষ্টা করল, কিন্তু তেমন কিছু দেখতে পেল না মনে হয়। বাঁ হাতে চিমটি কেটে ইশারায় সৌনককে দেখতে ডাকল। দুজনের কান পর্যন্ত একটা গোঙানির শব্দ ভেসে আসতে লাগলো। অপরিচিতের মুখটা দেখতে পাচ্ছিল না। যেই মাথাটা তুলল, মাথার চুলের বহর দেখে ওরা বুঝল
নিশ্চয়ই কোনো মহিলা হবে। দুই বন্ধু চোখাচোখি ইশারায় কত কি ভাবতে লাগলো। আবার দুজন নিজের নিজের সিটে বসল। বাসের কন্ডাক্টরটাও নেমে যে কোথায় গেল দেখতেই পাচ্ছে না। হয়তো বাসের পেছনে গিয়ে এক ছেলিম টেনে নিচ্ছে। হঠাৎ গাড়িটা কেমন নড়ে উঠছে বারবার। এবার ওরা ভয় পেতে লাগলো, আবার কৌতূহলও প্রকট হচ্ছে। সাহসের সাথে আবার পেছনে ঘুরে দেখতেই একই মাথা ভর্তি এক ঝাঁক চুলের এক মধ্যবয়স্ক ব্যক্তি চাদর মুড়ি দিয়ে উঠে সোজা হয়ে দাঁড়ালো। দুই বন্ধুর বুকটা ধড়াস করে উঠল। ওদের দিকে এগিয়ে আসছে মধ্যবয়স্ক ব্যক্তিটি। বাসের ভেতরে আবছা আলোয় কিছুই স্পষ্ট বোঝা যাচ্ছিল না। ঋষি চুপ করে বসে পড়ল আর ফিস ফিস করে সৌনককে বলল, লোকটা এদিকেই আসছে। বলতে বলতেই ওদের সিটের পাশে এসে দাঁড়ালো। নিষ্পলক দৃষ্টিতে ওদের দুজনের মুখের দিকে তাকিয়ে রয়েছে। সৌনক বলল, আমরা লোধাশুলি যাচ্ছি। আর আপনি? অপলক নির্বাক লোকটা কিছু না বলে বাসের গেটের দিকে গট গট করে এগিয়ে যায়। ওরা বুঝতে পারল লোকটা হাঁড়িয়া খেয়েছে। হাঁড়িয়া এক ধরনের দেশি সুরা। বাস থেকে নেমে লোকটা সোজা ওই গনগনে আগুনের দিকে এগিয়ে গেল। চারিদিক ঘুটঘুটে অন্ধকার। বাসের ভেতর টিম টিম করে আলো জ্বলছে। ওরা দুই বন্ধু ভয়ার্ত চোখে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রয়েছে। নিষ্পলক দৃষ্টিতে ওরা লক্ষ্য করছে লোকটা কেমন আগুনের কাছাকাছি গিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। ভয়টা আরও চরম সীমায় পৌঁছালো যখন ওদের কানে আসছিল কাল পেঁচার আর শেয়ালের গভীর আর্তনাদ। ওরা মনে মনে ভাবল, আমরা কি ভূতের ছবি তোলার একটা সুযোগ মিস করলাম? নিঝুম অন্ধকার রাতে ওই দূরের ধাবার আলো টিমটিম করে জ্বলছে। নিস্তব্ধ রাত। এখন আর পেঁচার ডাক কানে আসে না, শেয়ালের ডাকও কানে আসে না। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 12:45। আর 15 মিনিট পর বাস ছাড়বে, কিন্তু বাসে যাত্রী কই? ওরা দুজন আর ওই ব্যক্তি। তাও ওই ব্যক্তি অন্ধকারে কোথায় মিলিয়ে গেল। আদৌ বাসটা আজ লোধাশুলির উদ্দেশ্যে রওনা দেবে তো, না রাতটাই বাসেই কাটাতে হবে? হঠাৎ বাসের পিছনের গেটটা দাম করে বন্ধ হলো। হকচকিয়ে দুই বন্ধু পেছনে ঘুরে দেখে কন্ডাক্টর মাথায় মাফলার বেঁধে গাড়ির পেছনের গেটে দাঁড়িয়ে রয়েছে। আর ওই অপরিচিত ব্যক্তি যে কিছুক্ষণ আগে নিচে নেমে গিয়ে আগুনের কাছে মিলিয়ে গেছিল, সে নিজের সিটে বসে রয়েছে। গাড়ির ইঞ্জিন স্টার্ট করে ড্রাইভার সজোরে হর্ন বাজিয়ে চলেছে। ক্ষণিকের জন্য দুই বন্ধুর বুকটা ধড়াস করে ওঠে। ওদের সম্বিত ফিরতেই ড্রাইভার গাড়ির ভেতরের আলো জ্বালিয়ে দেয়। না, হর্ন বাজিয়ে লাভ হলো না। গাড়িতে আর কোনো প্যাসেঞ্জার উঠল না। পিছনের গেটে দাঁড়িয়ে থাকা কন্ডাক্টর গেট বন্ধ করে ঠক ঠক করে ড্রাইভারকে ইঙ্গিত দিল গাড়ি এগিয়ে নিয়ে যেতে। হয়তো সেদিন ওরা তিনজনই গাড়ির যাত্রী ছিল। লোধাশুলি পৌঁছতে ওদের ভোর 5টা বাজবে। রাস্তার দুধারে সারি সারি গাছ। মাঝে মধ্যে শেয়াল রাস্তার এপার থেকে ওপার হচ্ছে। কখনো ড্রাইভার সজোরে ব্রেক দিচ্ছে, আবার কখনো তার ওস্বরে হর্ন বাজিয়ে ছুটছে। মনে হয় গাড়ি গিয়ে সোজা লোধাশুলিতে থামবে। ভূতের সন্ধানে বেরিয়ে রাতের বাস সফরের অভিজ্ঞতা বেশ রোমাঞ্চকর ছিল। প্যারানর্মাল অ্যাক্টিভিটি অনুসন্ধানে ওরা দুই বন্ধু এতটাই কৌতূহলী ছিল যে ওদের দুজনের চোখে ঘুম আসছিল না। রাস্তার দুধারের সারি সারি গাছ ও অদ্ভুত সব বাঁক পার করে সমানে ছুটে চলেছে ভুতুড়ে বাসটা। ভুতুড়ে বাস বললাম এই কারণে, বাসটার মধ্যে ওরা মাত্র 3 জন যাত্রী, ড্রাইভার ও কন্ডাক্টর ছিল। আর কোনো যাত্রীই ছিল না। তাই নিষ্পলক দৃষ্টিতে দুই সিটের মাঝখান দিয়ে ওরা সোজা রাস্তার দিকে তাকিয়ে রয়েছে। যদি কোনো ভৌতিক গতিবিধি দেখতে পায় তাহলে তো অবশ্যই ক্যামেরা বন্দি করবে। হঠাৎই পেছনের সিটে বসে থাকা লোকটা চিৎকার করে উঠল, বাঁচাও বাঁচাও বাঁচাও।
ভয়ে ওরা উঠে দাঁড়িয়ে পেছনে ঘুরে দেখে বাসের কন্ডাক্টর ততক্ষণে লোকটার কাছে ছুটে এসেছে। লোকটার উদ্দেশ্যে কন্ডাক্টর বলল, কাকা, আজ 2 ছেলিম বেশি টেনেছ? ভয়ে দুই বন্ধু জিজ্ঞেস করে উঠল, লোকটার কি হয়েছে দাদা? উত্তরে কন্ডাক্টর বলল, ও কিছু না, নেশাটা একটু বেশি করেছে, তাই আবল তাবল বকছে। উফ, এই বুঝি প্রাণ যায় যায় অবস্থা হয়েছিল ওদের। আবার যে যার সিটে বসল। ঋষির মনে একটাই ভয়, এবার যদি প্রকৃত ভূতের সন্ধান বা প্যারানর্মাল অ্যাক্টিভিটি ক্যামেরাবন্দি না করতে পারে, তাহলে বাবার কথা মোতাবেক অন্য কাজে মন দিতে হবে। ওরাও ভগবানের নাম জপ না করে ভূতের নাম জপ করতে লাগলো। হে ভূত, আমাদের দেখা দাও, হে ভূত, আমাদের দেখা দাও, দেখা দিয়ে আমাদের কাজ বাঁচাও, দেখা দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটা বাঁচাও, দেখা দিয়ে আমাদেরকে সব থেকে উদ্ধার করো, হে ভূত, আমাদের দেখা দাও। দুজন নিজেদের মধ্যে কথাবার্তা বলছে। এমন সময় ঋষির চোখে তন্দ্রা জড়িয়ে আসে। একটুখানি চোখ বন্ধ করতেই ড্রাইভার সজোরে ব্রেক কষে গাড়িটা দাঁড় করালো। দুজনের মাথাটা সজোরে ধাক্কা খেল সামনের দুটো সিটে। কি হয়েছে বোঝার জন্য বাসের সামনের গেটের দিকে সৌনক এগিয়ে গেল। বেশ সাহসের সাথে ড্রাইভার নিজের ডান দিকের দরজাটা খুলে নিচে নেমে গেল। ঋষি সামনের গেটের কাছে দাঁড়িয়ে বাইরে উঁকি ঝুঁকি মেরে দেখার চেষ্টা করছে কি ঘটেছে। পেছন ঘুরে তাকাতেই দেখে কন্ডাক্টরও নিচে নেমে গেছে। পেছনের সিটে বসা পাগল সমান লোকটাও তখনও 3 সিটে শুয়ে রয়েছে। হঠাৎ ড্রাইভার বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে নিজের সিটে উঠে বসে পড়ল। মনে মনে ঋষি ভাবল, নিশ্চয়ই ডাকাত পড়েছে। কন্ডাক্টরটাও কেমন লাফ দিয়ে বাসে উঠে দরজা বন্ধ করে দেয়। সৌনক ড্রাইভারকে জিজ্ঞেস করছে, দাদা দাদা কি হয়েছে, কি হয়েছে দাদা, আপনারা এমনটা করলেন কেন? ড্রাইভার বলল, বাঘে গাড়ির সাথে ধাক্কা খেয়েছে, আরও 2টো বাঘ রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে। ওই দেখো, ওই দেখো, চোখগুলো কেমন ঝলঝল করছে। সৌনক মনে মনে ভাবল, এবার আমরা বাঘের পেটেই যাব। তাই শেষবারের জন্য রাম নাম জপ করতে লাগলো। বিপদকালে ভগবান রাম একমাত্র ভরসা। সৌনক ড্রাইভারকে বলল, দাদা, গাড়িটা পাশ কাটিয়ে এগিয়ে নিয়ে চলুন না। আপনার যদি জানা থাকে সামনে কোথাও পুলিশ ফাঁড়িতে খবর দিয়ে আহত বাঘটিকে উদ্ধার করতে বলুন। ড্রাইভার বলল, কথাটা মন্দ বলেনি, দেখছি কি করা যায়। কোনোমতে গাড়িটা পাশ কাটিয়ে কিছু দূর যাওয়ার পর ড্রাইভার আবার গাড়িটা দাঁড় করালো। দাঁড় করিয়ে সোজা পুলিশ ফাঁড়িতে চলে যায়। পুলিশের কাছে সমস্ত ঘটনা বলে। পুলিশ তৎক্ষণাৎ উদ্ধারকারী দলকে নিয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণ অপেক্ষা করার পর ড্রাইভার ও কন্ডাক্টরকে পুলিশ থানার ভেতরে যেতে বলে। গাড়ির কাগজপত্র থানায় জমা রেখে ড্রাইভার আবার গন্তব্যের দিকে গাড়ি নিয়ে রওনা দেয়। ওদের দুজনের চোখে যদিও সামান্য তন্দ্রা লেগেছিল, তাও সেই রাতের মতো উধাও হয়ে গেল। তখন রাত প্রায় 3:30 বাজে। আবারও ড্রাইভার সজোরে ব্রেক কষে গাড়ি দাঁড় করায়। কৌতুকের বশে ড্রাইভারের কাছে ঋষি এগিয়ে গেল। সামনে রাস্তার দিকে তাকিয়ে দেখল বিশাল বড় সাপ রাস্তার এপাশ থেকে ওপাশ করছে। জীবনে নিজের চোখে এত বড় সাপ ঋষি আগে কখনো দেখেনি, তাই ওর বিশ্বাস হচ্ছিল না। ওরা 2 বন্ধু চোখ বিস্ফারিত করে সাপটিকে দেখতে লাগলো। আপন ছন্দে সাপটা রাস্তার ডান দিক থেকে বাঁ দিকে চলে গেল। ড্রাইভারকে সৌনক জিজ্ঞেস করল, দাদা, এত বড় সাপটা কি বিষধর সাপ ছিল? ড্রাইভার বলল, সাপটার নাম আমার জানা নেই। জঙ্গলের রাস্তা, এখানে আমরা প্রায়ই এমন বিষধর সাপ ও নানান জন্তু জানোয়ারদের দেখি। ভয় পাওয়ার কিছু নেই, এভাবেই মাঝে মধ্যে রাতের সফর করবেন, অনেক নতুন নতুন অভিজ্ঞতা হবে আপনাদের। সৌনক মনে মনে বলল, অভিজ্ঞতা যে কি হচ্ছে তা বেশ টের পাচ্ছি। ঋষি জিজ্ঞেস করল, দাদা,
লোধাশুলির পুরনো বাস স্ট্যান্ড পৌঁছাতে আর কত সময় লাগবে? ড্রাইভার বলল, এই ধরুন এখন 4টে বাজে, আমরা প্রায় 5টায় পৌঁছে যাব। তবে আজ একটু বেশি সময় লাগলেও লাগতে পারে, কারণ ওই বাঘটার জন্য আমাদের কিছুটা সময় নষ্ট হলো, ওসব জায়গায় দাঁড়াতে হলো। সৌনক জিজ্ঞেস করলো, দাদা একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করবেন না তো? কন্ডাক্টর বলল, হ্যাঁ বলুন না, একটা কেন 10টা কথা জিজ্ঞেস করুন, আজ হাতে অনেক সময় আছে। সৌনক বলল, না মানে আপনারা এত রাতে ফাঁকা বাস নিয়ে যাচ্ছেন, আপনাদের লাভ হয়? কন্ডাক্টর বলে, লাভ লোকসান বুঝি না দাদা, আমাদের মালিক বলেছে গাড়ি চালাতে, আমরা চালাচ্ছি। তবে সকালে যখন গাড়ি নিয়ে আবার সদর শহরে ফিরব, তখন আমাদের যা প্যাসেঞ্জার হয়, এই ফাঁকা সময়ে গেলেও তা পুষিয়ে যায়। সৌনক বলল, ও আচ্ছা বুঝলাম। ঋষি ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করল, দাদা আপনার জানা আছে কিছু লোধাশুলির ওই ভূত বাংলোর বাড়িটার বিষয়ে? ড্রাইভার একটু থমকে গিয়ে বলল, ওরে বাবা, আপনারা ওখানে কি করতে যাবেন? আপনারা কি ওই ভূত বাংলোতেই থাকবেন? ঋষি আমতা আমতা করে বলল, হ্যাঁ হ্যাঁ, না মানে। কন্ডাক্টর পিছন থেকে বলল, ভুলেও ওই বাড়িতে যাবেন না, গেলে হয়তো আর প্রাণে বেঁচে ফিরবেন না। সৌনক জিজ্ঞেস করল, প্রাণে বেঁচে ফিরব না, এটা আবার কেমন কথা? কন্ডাক্টর বলল, এত কিছু বলতে পারবো না, তবে যতটুকু জানা আছে, যারা যারা ওই ভুতুড়ে বাড়িতে গেছে তারা কেউ বেঁচে ফেরেনি। আপনারা যদি যান, নিশ্চয়ই আপনাদের সাথে ওরকমই কিছু হবে, তাই আমি বাপু আগে ভাগে আপনাদের সাবধান করে দিলাম। সৌনক জিজ্ঞেস করল, ওই 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 ভূত বাংলোতে কোনো লোকে থাকে না দাদা? ড্রাইভার হেসে বলল, যদি লোক থাকতো তাহলে কি বাড়িকে কখনো ভূত বাংলো বলে? সৌনক বলল, তা মন্দ বলেননি। এখনো ঘন্টাখানেকের বেশি পথ বাকি। চোখে যদিও কোনো ভৌতিক কাণ্ড কিছুই ধরা পড়েনি, কিন্তু ওদের উদ্দেশ্য যেটা, তা পূরণ করতে হলে ভূত বাংলো পর্যন্ত পৌঁছাতেই হবে এবং ভূত দেখতেই হবে। ড্রাইভার ও কন্ডাক্টরের সাথে কথা বলতে বলতে বন্ধু সৌনক কখন ঘুমিয়ে পড়েছে ঋষি বুঝতেই পারেনি। ড্রাইভার আপন খেয়ালে গাড়ি চালিয়ে চলেছে। কিছুক্ষণ সবাই চুপচাপ। ঋষির গলায় ঝোলানো ক্যামেরাটা নাড়াচাড়া করে দেখছে। হঠাৎ দেখতে পেল বহু দূরে দাউ দাউ করে আগুন জ্বলছে। ড্রাইভারকে জিজ্ঞেস করলো, দাদা দাদা এই আগুনটা কেন জ্বলছে? ড্রাইভার ইশারায় চুপ থাকতে বলল। ঋষি বুঝতে পারল ভৌতিক কিছু ঘটবেই। ক্যামেরা অন করলো, ভিডিওগ্রাফি শুরু করলো। কন্ডাক্টর সামনের গেটে এগিয়ে এলো। ততক্ষণে গাড়ির ভেতরের আলো সব বন্ধ। নাইট ভিশন ক্যামেরায় ভিডিও রেকর্ড চলছে। এমন সময় দাউ দাউ করে আগুন যে জ্বলে, আগে এমন আগুন কখনো ঋষি দেখেনি। মনে যেটা সন্দেহ ছিল কাছাকাছি পৌঁছতে ঠিক সেটাই হলো। ওদের বাসটা যত এগিয়ে চলেছে ততই আগুনটা যেন কাছাকাছি আসছে। সৌনক ড্রাইভারকে জিজ্ঞেস করলো, দাদা এমন আগুন জ্বলছে কেন? ড্রাইভার বলল, হয়তো গ্রামের কেউ মারা গেছে, ওর সব দাহ করেছে, সেই কারণে আগুন জ্বলছে। দুরু দুরু বুকে জানালার ফাঁক দিয়ে দাউ দাউ করে আগুন জ্বলার দৃশ্য দেখতে লাগলো। সহসা ওদের নজর পড়ল আগুনের পাশে কেউ যেন বসে রয়েছে। সৌনক অস্থির হয়ে কন্ডাক্টরকে জিজ্ঞেস করলো, দাদা দাদা তুমি কিছু দেখতে পাচ্ছ বাইরে? কন্ডাক্টর গলাটা জানালার বাইরে বের করে দেখে নেয়। মাথাটা আবার ভেতরে ঢুকিয়ে সৌনকের দিকে ঘাড় ঘুরিয়ে বলল, ও কিছু না, ও কেউ না,
পুরো ডোম হবে, আগুন নেভানোর অপেক্ষা করছে, আগুন নিভে গেলে চলে যাবে। সৌনক মনে মনে ভাবল, ডোমের সত্যি সাহস আছে। একা একা শ্মশানে জ্বলন্ত চিতার সামনে বসে থাকা সাধারণ বিষয় নয়। লোকটার বুকে সাহস আছে মানতে হবে। ক্যামেরাটা তাক করে ঋষি জ্বলন্ত আগুনটার দিকে নিষ্পলক তাকিয়ে রয়েছে। আগুন বলাটা ভুল হবে, জ্বলন্ত চিতার দিকে তাকিয়ে রয়েছে। কিছু দূর যাওয়ার পর জানালার ফাঁক দিয়ে পূব আকাশে তাকিয়ে দেখে রক্তরেখা তৈরি হয়েছে। ওদের বুঝতে অসুবিধা হলো না, ভোর হয়ে এসেছে। ঋষি কন্ডাক্টরকে জিজ্ঞেস করলো, দাদা, আমাদের নামার স্টপেজ আসতে আর কত সময় লাগবে? কন্ডাক্টর বলল, আর মিনিট 15 লাগবে। আপনাদের লাগেজ সিটে নামিয়ে রাখুন। ড্রাইভার দাদা ওদের বলল, কোনো হোটেল বুক করেছেন? না করে থাকলে নেমে বাস স্ট্যান্ডের পাশের গলির প্রথম দুটো বাড়ি ছেড়ে যে বাড়িটা প্রথমে পড়বে ওটা আমার চেনা পরিচিত একজনের। আপনারা আমার নাম বলে সেখানে থাকতে পারেন, আপনাদের কম খরচে থাকা হয়ে যাবে। সৌনক বলল, না না, আমাদের আগে থেকে হোটেল বুক করা আছে দাদা। আমাদের এই রাতে আপনি যে নিয়ে এলেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা পরশুদিন ফিরব বিকেলের দিকে। কোনো গাড়ি সদরে আসার জন্য পাবো? কন্ডাক্টর বলল, আছে, বিকেল 5:25 একটাই বাস। সেই বাসটাই হচ্ছে লাস্ট বাস। ওটা না পেলে আর কোনো বাস নেই। আবার পরের দিন সকালে ভোর 4টেতে প্রথম বাস ছাড়বে, সেই বাসে ফিরতে পারবেন। সৌনক বলল, অসংখ্য ধন্যবাদ দাদা। বাস থেকে নেমে তন্দ্রা জড়ানো চোখে কনকনে ঠান্ডায় ওরা একটা চায়ের দোকান খুঁজতে লাগলো। আগে এক কাপ চা খাওয়া যাক, তারপর হোটেলের ঘরে যাওয়া যাবে। কুয়াশাচ্ছন্ন বাস স্টপের কাছাকাছি নিজেদেরই মুখ দেখতে পাচ্ছে না। খানিকটা এগিয়ে দেখলো একটা আলো কুয়াশা ভেদ করে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছে। হতে পারে কোনো চায়ের দোকান সকাল সকাল খুলেছে। দুই বন্ধু সজোরে পা চালিয়ে আলোর উৎসর দিকে এগিয়ে যেতে লাগলো। দেখলো একজন বয়স্ক ভদ্রলোক চা বানাচ্ছেন। দোকানের বাইরে পাতানো বেঞ্চ থেকে কুয়াশার জল মুছে নিজেদের লাগেজ রাখলো। বেশ আড়মোড়া হয়ে ঘুমের অলসতা কাটিয়ে দোকানদার দাদুকে ঋষি বলল, ও দাদু, দুটো বেশ গরম গরম চা বানাও, আর মুখ ধোয়ার একটু জল পাওয়া যাবে? দোকানদার দাদু সযত্নে জলের মগ বাড়িয়ে দিলেন। চা বিস্কুট খেয়ে একটা সিগারেট ধরিয়ে হোটেলের উদ্দেশ্যে ওরা রওনা দিল। হোটেলে চেক ইন করে দুই বন্ধু ফ্রেশ হয়ে নিচে রিসেপশনে এসে ম্যানেজারকে ঋষি বলল, দাদা, আমরা লোধাশুলির তথাকথিত ভূত বাংলোয় যাব। আমাদের জন্য একটা গাড়ি ঠিক করে দেবেন? আজকের রাতটা আমরা ওই ভূত বাংলোতে কাটাবো। যে গাড়িটা ঠিক করে দেবেন ওই গাড়িটা ওখানেই থাকবে। ওনাকে নাইট স্টের টাকাটা আমরা দিয়ে দেব। পরের দিন সকালে আমরা আবার হোটেলে ফিরব। ম্যানেজার বলল, যান, ঠিক আছে, আমি গাড়ির ব্যবস্থা করে দেব, কিন্তু আমি যতটুকু শুনেছি দিনের বেলা ভূত বাংলো বাইরে থেকে দেখা যায় বা ঘোরা যায়, কিন্তু রাতে থাকার কোনো ব্যবস্থা নেই। তাও আপনারা যখন যাচ্ছেন রাতে থাকার বিষয়টা ভালো করে জেনে নেবেন, তারপর না হয় থাকবেন। কি বললাম, ব্যাপারটা বুঝতে পেরেছেন? ঋষির বন্ধু সৌনক বলল, ঠিক আছে দাদা, ধন্যবাদ। এখন আমাদের জন্য একটু চা ও স্ন্যাক্স রুমে পাঠালে ভালো হতো। সারা রাত জাগা, খুব খিদে পেয়েছে। ম্যানেজার বলল, হ্যাঁ শিওর, নিশ্চয়ই, আপনাদের কাছে আমি এক্ষুনি চা আর স্ন্যাক্স পাঠিয়ে দিচ্ছি। আপনারা রুমে যান, কিছুক্ষণের মধ্যেই আপনাদের কাছে স্ন্যাক্স পৌঁছে যাবে। সারা রাত জেগে থাকলেও ওদের চোখে মুখে এই মুহূর্তে ঘুমের লেশ মাত্র নেই। ওরা অপেক্ষায় আছে ভূত বাংলোয় প্রবেশ করবে এবং ভৌতিক বিষয় ক্যামেরাবন্দি করে ফিরবেই। রুমে গিয়ে ক্যামেরাটা ঠিকঠাক আছে কিনা দেখে নিচ্ছে। পাওয়ার ব্যাঙ্কগুলো চার্জে বসিয়ে নেয়। কিছুক্ষণের মধ্যেই রুম বয় ওদের জন্য স্ন্যাক্স নিয়ে হাজির হয়। টিফিন করে একটুখানি ঘুমিয়ে নেয়।
ঠিক দুপুর 12টা নাগাদ ওরা ঘুম থেকে উঠে স্নান সেরে দুপুরের লাঞ্চ সেরে বেরিয়ে পড়ল ভূত বাংলোর উদ্দেশ্যে। পথে যেতে যেতে ড্রাইভারের সাথে ওদের অনেক কথা হলো। তার মুখ থেকেও ভূত বাংলো সম্পর্কে অনেক তথ্য শুনতে পেল। যেটুকু বুঝতে পারল তাতে মনে হলো ভূত বলে ওখানে অবশ্যই কিছু একটা আছে এবং সেই ভূতের সাক্ষাৎ ওরা পাবেই পাবে। এখন ওদের কাছে কঠিন চ্যালেঞ্জ কিভাবে ভূত বাংলোয় রাতটা কাটানো যায়। তাড়াতাড়ি করে নিজেদের লাগেজ গুছিয়ে গাড়িতে বসল। টাটা সুমো গাড়ি ছিল। গাড়ির পেছনের সিটে নিজেদের লাগেজ রাখলো আর মাঝখানে দুই বন্ধু অর্থাৎ ঋষি ও সৌনক বসল। কিছুটা পথ যাওয়ার পর ঋষি ড্রাইভারকে জিজ্ঞেস করল, দাদা আপনার নাম কি? মুখে পান চিবোতে চিবোতে ড্রাইভার বলল, আমার নাম শ্রীহরি। সৌনক বলল, দাদা আমরা তো এখন লোধাশুলির সেই কুখ্যাত ভূত বাংলোয় যাচ্ছি, তা আপনার কাছে কি সেই বাংলো সম্বন্ধে কিছু তথ্য আছে? যদি থাকে একটু জানালে ভালো হতো। মুখ থেকে পানের পিকটা ফেলে ড্রাইভার ঘাড় ঘুরিয়ে আমাদের দিকে দেখল। খানিকক্ষণ আমরা তিনজনে চুপচাপ থাকলাম। এরপর ড্রাইভার বলল, ওই ভূত বাংলোতে যে বা যারা গেছে তারা কোনোদিন ফিরে আসেনি। যারা ভিতরে যায় তাদের বডিটা পর্যন্ত পাওয়া যায় না, শুধু মুন্ডুটা কেউ যেন আধার রাতে ভূত বাংলোর গেটের বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে যায়। এরকম ঘটনার রহস্য উদ্ঘাটন করার জন্য অনেকেই শহর থেকে এসেছেন, কিন্তু কেউই এই রহস্য উদ্ঘাটন করতে পারেনি। এই তো কদিন আগেই শহর কলকাতা থেকে কয়েকজন এসেছিল। সে কী সব যন্ত্রপাতি নিয়ে সেখানে নাকি গবেষণা করছিল। রাত ঘনিয়ে আসতে ওরা ভূত বাংলোর ভেতরে প্রবেশ করেছিল। তারপর আর কেউ ফিরে আসেনি। বাইরে থেকে অনেক ডাকাডাকির পরও ভেতর থেকে কোনো উত্তর আসে না। তাই প্রশাসন এবার থেকে ভূত বাংলোর ভেতরে প্রবেশ নিষিদ্ধ করেছে। চলুন, আপনারা যখন যাচ্ছেন যাওয়া যাক। যদি ভেতরে প্রবেশ করা যায় আর আপনারা যদি কিছু রহস্য উদ্ঘাটন করতে পারেন তাহলে তো আপনাদের পোয়া 12। ঋষি ড্রাইভারকে জিজ্ঞেস করলো, দাদা ওই ভূত বাংলোটা পূর্বে কাদের ছিল? ড্রাইভার বলল, ওই ভূত বাংলোটা আজ থেকে 500 বছর আগের এক আদিবাসী জমিদারের ছিল। তাদের বর্তমান পুরুষরা এখনো জীবিত আছে, কিন্তু তারা কেউ এই দেশে থাকে না। কেউ থাকে আমেরিকায়, কেউ ব্রিটেনে, আবার শুনেছি অনেকে কানাডায় থাকে। ওনারা আসেন মাঝে মধ্যে, কিন্তু এই ভূত বাংলোয় কেউ প্রবেশ করে না। ওনারা পাশেই সরকারি লজ আছে, সেই লজে ওঠেন। যেহেতু পৈতৃক সম্পত্তি, সেহেতু এখনকার যারা ওই সম্পত্তির ভাগিদার তাদের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে, আর সেই মতবিরোধ এখন জেলা জজ কোর্ট পর্যন্ত উঠেছে। এখন দেখার বিষয় কিভাবে এই বিরোধের নিষ্পত্তি হয়। পথে যেতে যেতে ড্রাইভারের মুখ থেকে রোমাঞ্চকর ভূত বাংলোর বিষয়ে ওরা যা শুনল সেটা ওরা সকলের সাথে শেয়ার করবে এই গল্পের মাধ্যমে। তাই বন্ধুরা অবশ্যই শুনবেন, অনেক রোমাঞ্চকর ও প্যারানর্মাল অ্যাক্টিভিটি আমরা শুনতে পাবো। জঙ্গল ঘেরা রাস্তায় ওদের গাড়ি হু হু করে ছুটে চলেছে। ক্ষণিকের মধ্যে পশ্চিম আকাশে সূর্য অস্ত যাবে। সূর্য অস্ত যাওয়ার আগেই সেই কুখ্যাত ভূত বাংলোয় পৌঁছতে হবে। খানিকটা পথ যাওয়ার পর ড্রাইভার গাড়ি দাঁড় করালো। সামনে তাকিয়ে দেখি একটা চেকপোস্ট রয়েছে। ড্রাইভার বলল, আপনাদের যদি চেকপোস্টে কেউ জিজ্ঞেস করে আপনারা কোথায় যাচ্ছেন, তাহলে বলবেন আমরা রামপুরের এক আত্মীয়র বাড়িতে যাচ্ছি। তাদের বাড়িতে পুজোর অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে যাচ্ছি। ওরা দুই বন্ধু বলল, ঠিক আছে, তাই বলবো দাদা। চেকপোস্টে গাড়ি পৌঁছতেই একজন পুলিশ কর্মী এসে ওদের গাড়ির ভেতরে উঁকি ঝুঁকি দিয়ে দুজনকে বাইরে বেরোতে বললেন। ওরা গাড়ি থেকে বেরিয়ে আসলো। ড্রাইভারকে বলল পেছনের ডিগিটা খুলতে। ড্রাইভার গাড়ি থেকে নেমে পেছনের ডিগি খুলে সরকারি কর্মীদের দেখালো। কোনো প্রকার সন্দেহজনক কিছু না পাওয়ায়
ওদের চেকপোস্ট থেকে ওপারে যাওয়ার অনুমতি দিল। চেকপোস্ট থেকে বেরিয়ে মিনিট 10 পথ যাওয়ার পর বাঁ দিকে একটা মোড় মাথায় ড্রাইভার গাড়ি দাঁড় করিয়ে বলল, আপনারা এখান থেকে বাঁ দিকের এই জঙ্গল পথ ধরে হেঁটে যান। মিনিট 10 যাওয়ার পর এরকমই আবার একটা চেকপোস্ট পাবেন, সেখানে আপনাদেরকে অনুমতি নিয়ে ওই ভূত বাংলোয় প্রবেশ করতে হবে। ততক্ষণ আমি এখানেই অপেক্ষা করছি। চেকপোস্টের গেটে লম্বা চওড়া এক সিকিউরিটি গার্ডকে দেখা গেল। যেই ওরা বলল ভূত বাংলোর ভেতরে প্রবেশ করবে, অমনি ওই সিকিউরিটি গার্ড হুঙ্কার ছেড়ে বলল, বেরিয়ে যান এখান থেকে। এই সেদিন একজন ভেতরে ঢুকেছিল, আজও সে ভেতর থেকে ফেরেনি। আপনাদের সাহসের বলিহারি। ওনার এমন বাক্যবাণে ওদের পরিকল্পনা ভেস্তে যেতে বসেছে। ঋষি মিনমিন করে বলল, দাদা একটা কথা বলবো? ভদ্রলোক বললেন, যা বলার আছে তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলে এখান থেকে কেটে পড়ুন। ঋষি একটা 500 টাকার নোট পকেট থেকে বার করে সিকিউরিটি গার্ডকে দেওয়ার চেষ্টা করল, কিন্তু কোনো প্রকার টাকার দিকে না তাকিয়ে চিৎকার করে সিকিউরিটি গার্ড বলল, এখান থেকে যাবেন না আমাকে বিকল্প রাস্তা বের করতে হবে। ডাকবো পুলিশকে, ডাকবো থানার বড়বাবুকে। সেদিনের মতো নিরাশ হয়ে দুই বন্ধু সদর শহরে ফিরে এলো। রুমে বসে নানান পরিকল্পনা বার করার চেষ্টা করছে। রাতে অদূরেই এক পাড়ায় অনুষ্ঠান চলছিল। ওরা হোটেলের ম্যানেজারের সাথে কথা বলে সেই অনুষ্ঠান দেখতে গেল, সাথে ক্যামেরাটাও নিয়ে গেল। আদিবাসী বা সাঁওতালিদের সুন্দর নাচের কিছু ভিডিও রেকর্ড করল। হোটেল রুমে ফিরতে ফিরতে প্রায় রাত 12টা বাজে। হোটেল রুমে বসে আগামীকাল সকাল সকাল আবার সেই বাংলো বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পরিকল্পনা চলছে। আগামীকাল ওদের বাংলো বাড়িতে প্রবেশ করতেই হবে। পরের দিন ওরা সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে রাতের সাংস্কৃতিক অনুষ্ঠানের বিভিন্ন নাচ ও গানের ভিডিওগুলো দেখছিল। হঠাৎ রুমে এসে এক হোটেল কর্মী ওদের বলল, স্যার, আমাদের ম্যানেজার আপনাদের ডাকছেন, হয়তো উনি কিছু বলবেন। ঋষি গায়ে একটা গেঞ্জি পরে নিচে ম্যানেজারের কেবিনে গেল। দেখা যাক ম্যানেজার কি বলে। ম্যানেজারের কাছ থেকে ফিরে বন্ধু সৌনককে জড়িয়ে ধরে আনন্দে নাচতে নাচতে ঋষি বলল, ভাই, আমরা সফল হয়েছি। আজ ঠিক দুপুর 2টায় আমরা ভূত বাংলোর পেছনের গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে পারবো, কিন্তু বিনিময়ে 2000 টাকা খসাতে হবে, তবেই তা সম্ভব হবে। ওরা কোনো প্রকার এদিক ওদিক না ভেবে 2000 টাকা দিতে রাজি হলো এবং সেই ভূত বাংলোর উদ্দেশ্যে বেলা 12:30 নাগাদ বেরিয়ে পড়ল। সমস্ত কিছু পরিকল্পনা মাফিক হচ্ছে। ভূত বাংলোর পেছনের গেট দিয়ে ওরা ভেতরে প্রবেশ করার চেষ্টা করল। চারিদিক আগাছা, বড় বড় বুনো গাছ ও মাঝে মধ্যে ভামবিড়াল ডেকে উঠছে। সেরকমই একটা জঙ্গল পথ ধরে পেছনের দরজার দিকে এগিয়ে যাচ্ছে। ধীরে ধীরে ভূত বাংলোর পেছনের দরজার কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ওদের ভূত বাংলোর বাইরের পরিবেশটাকে পর্যবেক্ষণ করে নেওয়া প্রয়োজন মনে হলো। মূলত কোনো বিপদের সময় শর্টকাট পথ কি হতে পারে তার সন্ধান করতে লাগলো। বন্ধু সৌনক বাংলোর দক্ষিণ প্রান্তের দিকে ধীর পায়ে এগিয়ে গেল। ঋষি ভূত বাংলোর উত্তর প্রান্তের দিকে ধীরে ধীরে এগিয়ে গেল। গলায় ঝোলানো ক্যামেরা চালু আছে। নাকে পচা দুর্গন্ধ আসতে লাগলো। মাস্ক চাপা দিয়ে ভূত বাংলোর চারিদিকে প্রদক্ষিণ করার চেষ্টা করছে। আগাছা ঘেরা পথে যেতে যেতে এমন সময় হোঁচট খায় ঋষি। ওর পায়ে একটা ধারালো অস্ত্র ঠেকল। ধারালো অস্ত্রটা মাটিতে ঢুকেছিল। নিচের দিকে তাকিয়ে দেখে শুকনো চাপ চাপ রক্ত পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে ঋষির বুকের ভেতরটা হিম শীতল হতে লাগলো। বুঝতে অসুবিধা হলো না আশেপাশে কোথাও কিছু মরে পড়ে রয়েছে। খুব সাবধানে এগিয়ে চলেছে। হঠাৎ সৌনক চিৎকার করে উঠল। এক নিঃশ্বাসে দৌড়ে এসে ঋষির কাছে পৌঁছালো। ঋষি ফিস ফিস করে বলল, কি হলো সৌনক?
এমন চিৎকার করে দৌড়ে এলি? সৌনক বলল, ভাই, ওখানে কিছু একটা মরে পড়ে রয়েছে, হয়তো কোনো একটা মানুষের পচা গলা মৃতদেহ, কিন্তু আমি তার মুন্ডু দেখতে পেলাম না। আর বড় দরজার ফাঁকে রহস্যময় সাদা কেউ দাঁড়িয়ে রয়েছে, ঘরের ভেতরের দিকে মুখ করে দাঁড়িয়েছিল, তাই তার মুখটা দেখতে পারলাম না। ভয়ে দুই বন্ধু এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ধীরে ধীরে মনের মধ্যে সাহস সঞ্চয় করতে লাগলো। ওরা এইটুকু চিন্তা করল, শরীরের গঠন ধারণ ওলা ভূত হয় না, এমন ভূত আমরা জীবনে কখনো দেখিনি বা দেখবও না। এখানে রহস্য অন্য কিছু আছে। ধীর পায়ে দুই বন্ধু সেই পচা গলা মৃতদেহের দিকে এগিয়ে গেল। দূর থেকে অনুধাবন করল এটা একটা মৃতদেহ, এ নিয়ে কোনো দ্বিমত নেই। আধখোলা দরজার ফাঁকে তাকিয়ে দেখল সেরকম সন্দেহজনক কাউকে দেখা গেল না। এবার আর ওরা আলাদাভাবে যাওয়ার চেষ্টা করল না, যেদিকেই যায় একসাথেই যায়। তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসে। ভূত বাংলোর পশ্চিম দিকের দেওয়ালে একটা গর্তের মতো আছে, যেটা শর্টকাট পথ হিসাবে ওরা বেছে নিতে পারে। সন্ধ্যা ঘনিয়ে আসতেই ওরা বাংলোর দক্ষিণ দিকের এক কোনায় অবস্থান করল। ওদের ব্যবহৃত কোনো আলো ওরা জ্বালালো না, সমস্ত আলো বন্ধ রাখল। ওরা প্রতীক্ষায় থাকল আজকের রাতে সেখানে অস্ফুট শব্দ শোনার বা অশরীরী কিছু দেখার। এখন প্রায় রাত 8টা বাজে। এমনই বাংলো এলাকায় থমথমে নিস্তব্ধতা থাকে। হঠাৎ শেয়াল হাঁকতে শুরু করল। একটা শেয়াল তো ওদের সামনে দিয়ে হুস করে বেরিয়ে গেল। ওরা দুই বন্ধু ভয় না পেয়ে সাহসিকতার সাথে এক জায়গায় অপেক্ষা করছে। এই ভূত বাংলোর নানা খুনের রহস্য উন্মোচন করেই ওরা ফিরবে। ঋষি মূল গেটের দিকে চোখ রাখল, সৌনক বাংলোর দেওয়ালের ছোট গর্তের দিকে চোখ রাখল। বাংলোর ভেতরে কোনো কিছুর আগমন বা কোনো কিছুর গমন, এই দুটো পথই মূল পথ। হঠাৎ পশ্চিম দিকের দেওয়ালের গর্তের ওখানে মানুষের পায়ের শব্দ শুনতে পেল। সজাগ দুই বন্ধু অপেক্ষা করতে লাগলো, এরপর কি ঘটে দেখি। অন্ধকার রাতে কিছু আসলেও খালি চোখে দেখা সম্ভব নয়, কারণ কোনো আলো নেই এখানে। শুধুমাত্র ওরা অনুভব করতে পারবে বাইরে থেকে কেউ যেন একটা বড় টর্চের আলো বাংলোর ভেতরে ফেলল। বাংলোর প্রবেশের মূল দরজায় ফেলল। ওরা দুই বন্ধু অপেক্ষায় রয়েছে এরপর কি ঘটে তা দেখার জন্য। বাইরে থেকে ওই আলো ফেলার উদ্দেশ্য হয়তো কাউকে সংকেত দেওয়ার ছিল। সন্দেহটা ঠিক হলো। সঙ্গে সঙ্গে ভূত বাংলোর দরজাটা বিকট শব্দে খুলে গেল। ওরা দুই বন্ধু নিশ্চিত হলো ভেতরে আগে থেকে কেউ একজন ছিল। যেহেতু ওরা অন্ধকারে চোখে কিছু দেখতে পাচ্ছে না, সেহেতু কান পেতে অনুভব করা ছাড়া উপায় ছিল না। বাংলোর বাইরের দেওয়ালের গায়ের ছোট গর্তের ভেতর দিয়ে জনা পাঁচেক মতো হবে ভেতরে প্রবেশ করছে। দুই বন্ধু চুপচাপ বসে রয়েছে এক জায়গায়। ঘণ্টাখানেক পর বাংলোর ভেতর থেকে কানে এলো গত রাতের সাংস্কৃতিক অনুষ্ঠানের আদিবাসী ভাই বোনেদের নৃত্যের বাজনার সুর। বুঝতে অসুবিধা হলো না ভেতরে যে বা যারা রয়েছে তারা এই এলাকার বাসিন্দা। ওরা কান খাড়া রেখে অদ্ভুত শব্দগুলো শুনবার চেষ্টা করছে। জঙ্গলে ঘেরা বাবলা গাছের ডালে শুনতে পায় পেঁচার আর্তনাদ। বুঝতেই পারছিল না পেঁচা বিপদে পড়েছে না পেঁচা কোনো শিকার ধরেছে। হয়তোবা শিকারের আর্তনাদ। গায়ে কাঁটা দিয়ে আসে, বুক ধড়ফড় করে। সৌনকের বাড়ি গ্রামে হওয়ায় পেঁচা ডাকের কারণ ঋষিকে ফিসফিস করে বলল। সৌনক বলে, ভয় পাস না, এই পেঁচা হয়তো বুনো ইঁদুর ধরেছে। ইঁদুরটা বেশ বড়, তাই বাঁচার তাগিদে মরণপণ লড়াই করছে। তারই আর্তনাদ শোনা যায়। এই লড়াইয়ে পেঁচাই জিতবে। ভয় পাওয়া বা না পাওয়া বড় কথা নয়, পরিবেশটাই ভয়ের। খানিক পরে ওরা লক্ষ্য করল কারা যেন পাঁচিলের গর্তের মুখ দিয়ে ভেতরে ঢুকছে। জঙ্গলের ঝরা পাতা পায়ের চাপে খচমচ খচমচ শব্দ সৃষ্টি করছে।
শব্দটা জোরালোভাবে কানে এলো। বুঝতে অসুবিধা হয়নি ওদের বিপদ সম্মুখে। সেই শব্দ শুনতে হয়তো ভয়ে সাঁই সাঁই করে পেঁচাটা গাছের ডাল থেকে উড়ে গেল। ঝরা পাতার খচমচ শব্দ ক্ষণিকের জন্য স্তব্ধ। ঝরা পাতার খচমচ শব্দ ক্ষণিকের জন্য স্তব্ধ। কিছু একটা ধূপ করে পড়বার শব্দ শুনে ঋষির সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। ভাগ্যিস সৌনক পাশে ছিল। সৌনক বলল, ভয়ের কিছু নেই, ওই ধূপ করে যে শব্দটা হলো ওটা অন্য কিছু না, হয়তো কোনো বিষধর সাপ উঁচু গাছ থেকে পড়ল, নতুবা ওই বুনো ইঁদুরটা পেঁচার মুখ থেকে খসে পড়ল, তাই এই শব্দ। জঙ্গল ঘেরা বাংলো থেকে পেঁচাটা ডানা ঝাপটা দিতে দিতে বেরিয়ে গেল। ওদের মনে হলো বাংলোটার চারপাশে আর কেউ নেই, শুধু ওরা দুই প্রাণী উপস্থিত রয়েছে। কিছুক্ষণ নিস্তব্ধ। গাছের পাতা পর্যন্ত নড়ে না, ওরা স্থির বসে রয়েছে। এমন সময় আবার সেই খচমচ শব্দে কেউ যেন অন্ধকার ঠেলে ওদের দিকে এগিয়ে আসছে। বাংলোর জীর্ণ শীর্ণ ঝোলা বারান্দার নিচে এক কোনায় দুই বন্ধু বসে আছে। ঋষি মনে মনে ঈশ্বরের নাম জপ করছে। হে ঈশ্বর, আমাদের বাঁচাও, আমাদের এই বিপদ থেকে উদ্ধার করো। যে বা যারা এগিয়ে আসছে তারা যদি আমাদের উপস্থিতি টের পায়, তাহলে কাল সকালেই লোধাশুলিবাসী আমাদের ধড়হীন দেহ দেখতে পাবে। আমাদের ইউটিউব চ্যানেলে বাবা হয়তো ব্রেকিং নিউজ চালাবে। খবর সংগ্রহ করতে গিয়ে দুই বন্ধুর অপঘাতে মৃত্যু। শব্দটা অন্ধকার ভেদ করে ক্রমশ এগিয়ে আসছে। ওরা একা এক কোনায় বসে রয়েছে। ওদের সারা শরীর কাঁপছে, মৃত্যু শিওরে। যে বা যারা আসছে তাদের হাতে যদি আলো থাকে, আর সেই আলো যদি ওদের উপর ফেলে, তাহলে সর্বনাশ। শব্দটা কানে বেশি আসতে লাগলো। ঋষি সৌনককে বেশ শক্ত করে ধরেছে। শব্দটা বোধ হয় ওদের থেকে মাত্র 2 ফুট দূরে। ঋষি মনে মনে ভাবছে, এই বুঝি আলোটা জ্বালাবে কেউ। আলো জ্বলার সাথে সাথেই আমাদের শিরচ্ছেদ হবে। অমনি শব্দটা স্তব্ধ হয়ে গেল। খুটখুটে অন্ধকার, নিস্তব্ধ। হঠাৎ কেউ যেন নাকে বেশ জোরে ফোঁ করে একটা শব্দ করল। উবু হয়ে বসেছিল ঋষি, ভয়েই পেছনে উল্টে গেল। সৌনক নিস্তব্ধে ঋষিকে টেনে হিঁচড়ে তুলল। ফিস ফিস করে ঋষিকে বলল, চুপ, এটা কিছু না। এটার গন্ধ তোর নাকে আসছে, কিছু বুঝতে পারছিস গন্ধটা শুকে? ঋষি বলল, গন্ধ তো পাচ্ছি, তবে কিসের গন্ধ বুঝতে পারছি না। সৌনক কানে কানে বলল, এটা একটা ষাঁড়। আশেপাশে কোথাও শিব মন্দির আছে। ষাঁড়ের গায়ের গন্ধ এমনই হয়। ছোটবেলায় আমরা গ্রামের মেঠো পথ ধরে যখন স্কুল যেতাম, তখন রাস্তায় কোনো ষাঁড় দাঁড়িয়ে থাকলে এমনই গন্ধ নাকে আসতো। আজ রাতে ষাঁড়টা এখানেই ঘুমাবে, কাল সকালে আবার চলে যাবে। চিৎকার করবি না, আমাদের সামনেই দাঁড়িয়ে রয়েছে, টের পেলেই গুঁতিয়ে দেবে। ধড়াম করে ষাঁড়টা ঋষির গা ঘেঁষেই শুয়ে পড়ল। জোরে একটা নিঃশ্বাস ঋষির মুখের উপর ছাড়ল। মনে মনে ঋষি ভাবে, ছি ছি ছি, শেষে এই বিপদে পড়লাম। ঋষি আরও মনে মনে ভাবছে, সৌনক ষাঁড়ের গায়ের গন্ধ চট করে বুঝে ফেলল, অথচ বাংলোয় ভূতের আনাগোনা আছে কি নেই বুঝতে পারছে না। হাত বাড়িয়ে সৌনককে ছোঁয়ার চেষ্টা করল, কিন্তু তাকে ছুঁতে পারল না। আবার ওর বুকটা ধড়াস করে উঠল। আস্তে করে ডাক দিল সৌনককে, সৌনক, কোথায় গেলি? তুই কোথায়? সাড়া দিচ্ছিস না কেন? এমন সময় ঋষি সৌনকের কোনো সাড়া শব্দ না পেয়ে ভয়ে অস্থির হয়ে ওঠে। ফিস ফিস করে ঋষি আবার সৌনককে ডাক দেয়, হেই সৌনক, কোথায় গেলি? এখানেই আছিস তো? আমার খুব ভয় করছে রে ভাই, তোর কোনো সাড়া শব্দ পাচ্ছি না কেন? জোরে ডাকলে আবার ষাঁড় আমাদের গুঁতিয়ে না দেয়। কোথায় গেলি রে সৌনক? ক্ষণিক পরে সৌনক ফিস ফিস করে ঋষির কানের কাছে এসে বলল, আহ ভাই, হালকা করে এলাম রে, তুই কি যাবি?
ঋষি সম্বিত ফিরে পেয়ে সৌনককে বলল, এই অন্ধকারে তুই টয়লেট খুঁজে পেলি? সৌনক বলল, তুই কি বোকা? এই অন্ধকারে টয়লেটে গিয়ে কেউ টয়লেট করে? যেখানে বসে আছিস ওখানেই সোজা দুপা এগিয়ে গিয়ে হালকা করে নে, কে দেখবে আবার? ঋষি মনে মনে ভাবল, ষাঁড়টা যে আছে, দূর ছাই, কি যাতা ভাবছি, অন্ধকারে আবার দেখা যায় নাকি? অনেকক্ষণ জমে থাকা রেচন পদার্থ হালকা করে নেওয়াই উচিত। উফ, কি শান্তি! গা ঘেঁষে শুয়ে থাকা ষাঁড়ের জ্বালায় একটু কথাও বলা যাচ্ছে না। ওরা দুজন ঠিক করলো নিচের ঝুল বারান্দা থেকে একটু দূরে বাইরে এগিয়ে যাবে। অন্ধকারে যেহেতু কিছুই দেখা যাচ্ছে না, সেহেতু ভয়ের কোনো কারণ থাকাই উচিত নয়। ওরা দুই বন্ধু তাই করল। তখন প্রায় রাত 2টো বাজে। হঠাৎ বাংলোর ভেতর থেকে গোঙানির শব্দ শুনতে পাওয়া গেল। দুই বন্ধু তন্দ্রা জড়ানো চোখে চমকে উঠল। কান পেতে শোনার চেষ্টা করছে আসলে এটা কিসের শব্দ। সেই গোঙানির শব্দ শুনে ষাঁড়টাও কেমন জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিতে শুরু করলো। মাটিতে বারবার লেজের ঝাপটা দিতে লাগলো। আমরা শুনেছি কোনো প্রকার বিপদ আসন্ন হলে পশু পাখিরা নাকি আগে টের পায়। হয়তো ষাঁড়টা ঠিক তাই টের পেয়েছে। ওরা ভাবল আজই ভৌতিক দৃশ্য দেখার সুবর্ণ সুযোগ। তাই কাল বিলম্ব না করে ঋষি ও সৌনক ধীর পায়ে এগিয়ে গেল বাংলোর সদর দরজার দিকে। অন্ধকারে ঠাওর করতে করতে কখন যে মূল দরজার সামনে এসে পৌঁছেছে নিজেরাই খেয়াল করেনি। হুঁশ ফিরল তখন, যখন সদর দরজার পাশের ঘরের জানালার ফাঁক দিয়ে সূক্ষ্ম সূক্ষ্ম আলো রেখা অন্ধকার ভেদ করে বাইরে বেরোনোর জন্য ছটপট করছে। তখনই সদর দরজার টপকে ওপারে গেলে পাশের ঘরের জানালার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করলে হয়তো ভেতরে কি ঘটছে বোঝা যাবে। সদর দরজার দিকে চোখ রাখল ঋষি। ধীর পায়ে এগিয়ে গেল সৌনক পাশের ঘরের জানালার দিকে। মনে হয় সৌনক জানালার পাশে পৌঁছে গেছে। ঋষিও ধীরে ধীরে পৌঁছে গেল সেই জানালার পাশে। ঘরের ভিতরের আলো এতটাই তীব্র ছিল যে জানালার বাইরে দাঁড়িয়ে ক্ষুদ্র ফুটো দিয়ে এক চোখে ভেতরে দেখাটা মুশকিল হচ্ছিল। এভাবেই দুই বন্ধু ভেতরে রহস্য উন্মোচন করবার যার পরনাই চেষ্টা চালিয়ে যাচ্ছে। হাতে বেশি সময় নেই। ওরা রাতের শেষ প্রহরে এসে পৌঁছেছে। দীর্ঘক্ষণ ছোট জানালার ফাঁক দিয়ে তাকাতে তাকাতে চোখ ব্যথা হয়ে আসে। ঋষি ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই হতভম্ব হয়ে যায়। এ কি? এটা আবার সামনে দাঁড়িয়ে কি? না, কিছু না। সামনে বিশাল বড় শাল গাছ দাঁড়িয়ে। রাতের শেষ প্রহরে জ্যোৎস্নার আলো সামান্য ফুটে উঠেছে। সেই আলোয় বাইরে বেশ পরিষ্কার হয়ে এসেছে। ঋষি মুখ তুলে উপরে তাকিয়ে দেখে বিশাল বড় শাল গাছ, আর সেই শাল গাছের পাশে একটা চাঁপা গাছ। তার ডাল নিয়ে গেছে ওই ঘরের জানালার দিকে। ঋষি বেশ করে পর্যবেক্ষণ করল চাঁপা গাছটিকে। নুইয়ে পড়া ডালটার দিকে তাকিয়ে দেখে আবছা অন্ধকারে কিছু একটা বারবার হেলে উঠছে। তারপর সৌনক তখনও জানালার ফাঁকে চোখ রেখে ভেতরের দৃশ্য অনুধাবন করবার চেষ্টা করছে। এদিকে একটা বিরাট লম্বা সাপ চাঁপা ডাল থেকে সৌনকের কাঁধে উঠবার বারবার চেষ্টা করছে। ঋষি না পারছে চিৎকার করতে, না পারছে সৌনককে টেনে সরিয়ে দিতে, কারণ কোনো প্রকার সৌনকের নড়াচড়া মানে সর্বনাশ। মাঝে মাঝে সৌনকের ঘাড়ের কাছে সাপটা ছুঁয়ে আসছে, আবার গাছের ডালে ঝুলে পড়ছে। সৌনক হয়তো ভেবেছে ঋষি তার ঘাড়ে বারবার হাত দেওয়ার চেষ্টা করছে, তাই ঋষির হাত সরানোর চেষ্টা করতে গিয়ে সাপটিকে সরানোর চেষ্টা করছে। হয়তো বুঝতে পেরে সৌনক আস্তে করে ঘাড় ঘুরিয়ে যেই পেছনে দেখে, অমনি সামনে মাত্র কয়েক ইঞ্চ দূরে সাপটা অবস্থান করছে। সাপ তাকিয়ে সৌনকের দিকে, আর সৌনক তাকিয়ে সাপের দিকে। এমত অবস্থায় সৌনক একটু নড়লেই এক ছোবলে চোখ খুবলে নেবে। যেই সৌনক একটু নড়েছে, সেই সাপটা ফোনা তুলে ছবল মারার পজিশনে। ঋষি চোখ বন্ধ করে শুধু দুর্ঘটনার অপেক্ষায় রয়েছে।
হঠাৎ সাঁই শব্দে কিছু একটা এলো আর চাঁপা গাছের ডালটা নড়ে উঠল। ঋষি চোখ খুলে দেখে সাপটা নেই, আর সৌনক মাথায় হাত দিয়ে উবু হয়ে বসে রয়েছে। আস্তে করে ঋষি জিজ্ঞেস করল, সাপটা কোথায়? সৌনক বলল, ভূত পেঁচায় নিয়ে গেছে। ঋষি বলল, ভাই, আজ বড় বিপদ থেকে বেঁচে গেছি। তা তুই কিছু বুঝতে পারলি ভেতরে ওই গোঙানির শব্দটা কিসের? সৌনক বলল, একটা কথা বলবো, ভয় পাবি না তো? ঋষি ফিস ফিস করে বলল, না, বল, কি দেখলি? সৌনক বলল, আর জিজ্ঞেস করিস না, আমার গা শিউরে উঠছে। আশ্চর্যের সাথে ঋষি জিজ্ঞেস করল, কি বলিস রে ভাই, ভয়ঙ্কর কিছু দেখেছিস? সৌনক ঋষির ঘাড় ধরে টেনে এনে বলল, আয়, এই কোনায় আয়, বলছি কি দেখলাম, তবে শব্দ করিস না। জানালার ফাঁক গলে ছিটকে আসা আলোর ঝলকানিতে শিশির পরিষ্কার দেখছে ঘরটার মধ্যে এক সাধু তন্ত্র সাধনায় মগ্ন। সারা ঘরময় ধোঁয়ায় কুণ্ডলি পাকাচ্ছে, বলি দেওয়ার তোড়জোড় চলছে। একজনের হাত পা বাঁধা, তার মুখে কাপড় বাঁধা আছে যাতে শব্দ না করতে পারে এমন একজন মেঝেই পড়ে রয়েছে। এমন সময় এক প্রকাণ্ড সাধক বিরাট খাড়া হাতে বলি দিতে উদ্যত হয়। ঘরের ভেতর থেকে দুর্গন্ধ ভেসে আসছে। এতক্ষণে ঋষি ও সৌনক পুরো ব্যাপারটা বুঝে গেছে। কাটা মুন্ডু বাইরে পড়ার কারণ কি তাও বুঝেছে। এই তান্ত্রিকের অসাধু কর্মকাণ্ড যারা দেখেছে, সাধুর অনুচরেরা তাদের ধরে নিয়ে এসে এমনই বধ করেছে। ঋষি চোখটা বড় বড় করে ভালোভাবে দেখার চেষ্টা করছে। মুন্ডহীন কয়েকটি দেহ তখনও ভেতরে পড়ে রয়েছে, মাথা ভিমরি খাওয়ার উপক্রম। এমন সময় কে যেন পেছন থেকে সৌনকের পিঠে টোকা দিল। ভয়ে সৌনক ঘাড় ঘুরিয়ে দেখে পুলিশ। ঋষি বলে, পুলিশ পুলিশ এসেছে স্যার, আমরা সাংবাদিক গোছের মানুষ, সংবাদ সংগ্রহে এসেছি স্যার। দেখুন দেখুন, ভেতরে কি ভয়ানক সব ঘটছে, এদের অ্যারেস্ট করুন স্যার। পুলিশ বলে, চিন্তার কিছু নেই, ওরা অ্যারেস্ট হবেই। তার আগে তোমরা ক্যামেরা নিয়ে তৈরি থাকো, আমরা ভেতরে ঢোকার চেষ্টা করব, তোমরা সব রেকর্ড করবে। আমরা আগে আগে যাব, তোমরা পেছনে পেছনে। পুলিশকে দেখে ঋষি ও সৌনকের অনেকটা সাহস হলো। তিনজন পুলিশকর্মী পিস্তল উঁচিয়ে এগিয়ে চলেছে, পেছনে পেছনে দুই বন্ধু। সদর দরজা পার করতেই পুলিশ দরজা বন্ধ করে দেয় এবং দুই বন্ধুকে পিছু মরা করে ধরে ফেলে। ঠেলতে ঠেলতে ভেতরে নিয়ে চলে। কিছু বোঝা গেল না পুলিশের আচরণে। পুলিশ দুষ্কৃতী ধরতে এসে সাংবাদিক গোছের মানুষদের সাথে এমনটা করল কেন? নরবলি দেওয়ার স্থানে নিয়ে গিয়ে সাধু বেশে নরখাদকের সামনে যেতেই বিষয়টা পরিষ্কার হলো। আসলে ওরা পুলিশ নয়, ওরা পুলিশ বেশে ওই ভণ্ড নরখাদকের অনুচর। মানুষের গতিবিধি এরা নজরে রাখে ছদ্মবেশে। কদিন আগে যে লোকটার খোঁজ পাওয়া যাচ্ছিল না, সেই লোক এখানে মৃতপ্রায় অবস্থায় পড়ে রয়েছে। ধ্যান ও মগ্ন সাধু চোখ খুলে দুই বন্ধুকে বলে, আয় আয় আয়, তোদের বলি দেব, চেয়ে দেখ একে, এর বলি এক্ষুনি হবে, আয় আয়। পুলিশ চৌকিতে প্রহরারত দুই কর্মীর চোখ সবে জুড়িয়ে আসছিল। অমনি একটা গাড়ি এসে থামল। হর্ন শুনে দুই কর্মী চোখ মলতে মলতে এসে দেখেন বড় অফিসার গাড়ির মধ্যে। স্যালুট জানিয়ে বলে, স্যার, এদিকে সব ঠিক আছে, পেট্রোলিং ভ্যান এক্ষুনি বাংলোর পথে রাউন্ডে গেল। অফিসার চমকে ওঠেন, পেট্রোলিং গাড়ি আসতো এদিকে আসেনি? সে কি বলছো তুমি? ড্রাইভার, চলো, বাংলোর পথে চলো, কোথাও কোনো গন্ডগোল হচ্ছে। চার পুলিশ কর্মী নিয়ে গাড়ি ছুটল বাংলো বাড়ির উদ্দেশ্যে।
বাংলোর পেছনের গেট ও সামনের গেটের মাঝ বরাবর একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে। গাড়িটা তখনও স্টার্ট অবস্থায় রয়েছে। অতি সাবধানে 4 পুলিশকর্মী পিস্তল উঁচিয়ে গাড়িটার দিকে এগিয়ে চলেছে। অনেক পর্যবেক্ষণ করে বোঝা গেল গাড়িটার ভেতরে কেউ নেই। টর্চের আলো ফেলে গাড়ির ভেতরটা ভালো করে দেখে অফিসার নিশ্চিত হলেন যারা এসেছে গাড়ি করে তারা বাংলোর ভেতরে প্রবেশ করেছে। পাশেই বাংলোর ভাঙা পাঁচিলের কাছে যেতেই পরিষ্কার বোঝা গেল কিছুক্ষণের মধ্যে কেউ না কেউ বাংলোর ভেতরে প্রবেশ করেছে। সাহসী অফিসার বাকি 3 সহকর্মীদের নিয়ে পাঁচিল টপকে ভেতরে প্রবেশ করলেন। যত এগোচ্ছেন ততই বোঝা যাচ্ছে ভেতরে কেউ না কেউ আছে, আর নানান ভয়ানক শব্দ কানে আসছে। তখনও আকাশে জ্যোৎস্নার ঘোর আছে, টিপ টিপ করে কুয়াশার জল পাতা থেকে ঝরে পড়ছে। ধর্মের ষাঁড়টা কেমন ফোঁস ফোঁস করছে মানুষের গতিবিধি টের পেয়ে। পুলিশ প্রথমে ভাবে হয়তো বন্য হাতি কোনোভাবে প্রবেশ করেছে, তাই সাবধানে পা ফেলতে ফেলতে এগিয়ে চলেছে। হঠাৎ ষাঁড়টা তেড়ে আসে অফিসারের দিকে। অবলা প্রাণীকে মারার চেয়ে নিজেরা একটু সাবধান হলে ক্ষতি কি, তাই এদিক ওদিক করে পালাতে গিয়ে পড়ে থাকা কাঠ ও বাঁশে খোঁচা খেতেই ভেতরের দুষ্কৃতীরা টের পায় বাইরে কেউ না কেউ এসে গেছে। ক্ষণিক স্তব্ধ, ভেতর থেকেও অদ্ভুত শব্দ আসা বন্ধ। ধীরে ধীরে পুলিশ কর্মীরা আবার একত্রিত হয়ে বাংলোর মূল দরজার দিকে এগোলেন। পচা দুর্গন্ধ নাকে আসতে লাগলো। মূল দরজায় কান পাততেই বোঝা গেল কেউ যেন পুলিশ কর্মীদের উপর নজর রাখছে। এক পুলিশ কর্মী জানালার পাশে গিয়ে চোখ রাখতেই অবাক হলেন। এক সাধু পেছনে হাত মোড়া করে বাঁধা একজনকে বলি দিতে উদ্যত। পুলিশ কর্মী চোখ বুলিয়ে দেখে নিলেন ভেতরে কয়জন আছে। দেখলেন এক সাধু অন্যজনকে বলি দেওয়ার জন্য উদ্যত। 2 জন দাঁড়িয়ে ভয়ে কাঁপছে। 2 জন পুলিশ পোশাকে, হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে, অর্থাৎ মোট 6 জন। মাথা গুনে বড় অফিসারের কানে কানে ফিসফিস করে বিষয়টা বলল। অফিসার কনফার্ম হলেন যে 2 জন ভয়ে কাঁপছে তারা নিরীহ মানুষ, যাকে বলি দিতে উদ্যত হয়েছে সেও নিরীহ মানুষ, অর্থাৎ মোট 3 থেকে 4 জন দুষ্কৃতী আছে। যারা পুলিশ পোশাকে আছে তারা পুলিশ বেশে ছদ্মবেশী দুষ্কৃতী। 2 পুলিশ কর্মী জানালার পাশে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, ভেতরে যারা আছে তারা সবাই নিরস্ত্র হও, আপনারা সবাই পুলিশের নজরে আছেন। কোনো প্রকার গুলি অথবা অস্ত্র প্রয়োগ করলে আমরাও গুলি চালাতে বাধ্য হব। সাধু ও দুষ্কৃতীরা ভয়ে পালাতে থাকে। ঋষি ও সৌনক 2 বন্ধু ততক্ষণে ক্যামেরায় ভিডিও কভারেজ নিচ্ছে। ফায়ারিং করতে করতে সশস্ত্র দুষ্কৃতীগুলো গভীর জঙ্গলে পালাতে সক্ষম হলেও সাধু মহারাজ ধরা পড়ে যায়। মুমূর্ষ ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ তদন্তে নামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে এই সাধু সমাজের বিভিন্ন মানুষকে, বিশেষ করে যারা দুর্বল অশিক্ষিত তাঁদের ভুল বুঝিয়ে এখানে রাতের অন্ধকারে নিয়ে আসে তন্ত্র সাধনার জন্য। তারপর ওদের উপর পাশবিক অত্যাচার করে শারীরিকভাবে দুর্বল করে নারকীয় বলির ব্যবস্থা করে তন্ত্র সাধনায় নিজেকে মহান করবার জন্য। ওরা 2 বন্ধু কিভাবে এখানে প্রবেশ করলো তার বিবরণ দিচ্ছিল পুলিশকে। অমনি অফিসার ধমক দিয়ে বললেন, এভাবে আপনাদের এখানে আসা উচিত হয়নি। যেখানে উপযুক্ত নিরাপত্তা থাকে না সেই সব স্থান এড়িয়ে চলা উচিত, অন্যথা দুর্ঘটনা কখন এসে পড়বে কে জানে, প্রাণহানির আশঙ্কা থাকে। আর আপনি ঋষিবাবু, আপনি এমন ভয়ে কাঁপছিলেন কেন? প্যারানর্মাল অ্যাক্টিভিটি গবেষক মানুষ এত ভীতু হলে চলে? ঋষি বলে, না স্যার, আমি ভয় পাইনি, এমনি কাঁপছিলাম। যদি এমন কাঁপুনি দেখে সাধু দয়া পরবশ হয়ে আমাদের ছেড়ে দেয় তাই কাঁপছিলাম। পুলিশ অফিসার হাসতে হাসতে বলে, আচ্ছা তাই, এমনটা কখনো হয়? যাই হোক, আপনারা সাহস দেখিয়ে বাংলোর ভেতরে প্রবেশ করেছেন, তাই সাহসিকতার পুরস্কার পাবেন। আপনাদের নাম ঠিকানা এখানে নথিভুক্ত করে যান।
তদন্তের স্বার্থে ডাক পড়লে অবশ্যই সাহায্য করতে হবে, কেমন? ঋষি ও সৌনক কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে ভাবছে কালকেই লাইভে এসে শ্রোতা বন্ধুদের এই বিষয়ের উপর গল্পটা শোনাবে। ভূতের তো খোঁজ পাওয়া গেল না, উল্টে বিপত্তি। পরের দিন শহরে ফিরতেই সবাই মিলে ঋষি ও সৌনককে স্বাগত জানায়। সাহসিকতার সাথে রহস্যমোড়া বাংলোয় প্রবেশ করে অসামাজিক কাজকর্মের লাইভ টেলিকাস্ট করা সবার পক্ষে সম্ভব নয়। বাংলোর ভেতর মৃত্যুপুরীর রহস্য উদ্ঘাটন করে ঋষি ও সৌনক বেশ নামডাক ইউটিউবার হয়েছে। সাধু এখন জেলের ঘানি টানছে। সরকার বাংলোটিকে হেরিটেজ ঘোষণা করেছে। প্রকৃত রক্ষণাবেক্ষণের মধ্য দিয়ে সুন্দরভাবে বাংলোটিকে সাজিয়ে তোলা হয়েছে। পরবর্তী সময় জনসাধারণের জন্য উন্মোচিত করে দেওয়া হবে। বন্ধুরা, আপনারা যারা আমার এই গল্পটি শুনেছেন, আপনাদের মূল্যবান সময় দিয়ে তাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। বন্ধুরা, যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমার এই গল্পটি শুনে আপনাদের মনোগ্রাহী হয়েছে, চাইলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং প্রতিনিয়ত আমার গল্পের আপডেট পেতে চাইলে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আবার কথা হবে গল্পের ছলে অন্য কোনো গল্পে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি।